সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমরা হচ্ছে যে ভিডিও অর্থাৎ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যে আমরা ক্লাসগুলো নিচ্ছিলাম বা নেওয়া শুরু করেছি, তার সেকেন্ড পর্ব বা সেকেন্ড ক্লাস হচ্ছে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বা রেকর্ড করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে এইটা মূলত একটা রিপিট ক্লাস, অর্থাৎ এই ক্লাসটা আমি অলরেডি তোমাদের ক্লাসে একবার করিয়েছি, সেটা আমি জাস্ট আরেকবার হচ্ছে রিভিউ করে যাচ্ছি এবং এটা আমি খুব দ্রুত সময়ের মধ্যে করব, যে কারণ আমি জানি যে এখানে তোমাদের আসলে ওই ধরনের কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু আমি শুরু থেকে শুরু করেছি, অনেকদিন গ্যাপ ছিল, সেই জন্য এটা আরেকটা রিভিউ ক্লাস হিসেবে বা একটা রিপিট ক্লাস হিসেবে এটা আসতেছে। কিন্তু আমি আসলে অত ডিটেলে আলোচনা করব না, খুব সংক্ষেপে আমি হচ্ছে যে আলোচনাটা শেষ করব। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনার টপিক হচ্ছে যেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইকোনমিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা একদম যে ভাইটাল বা মেজর যে সমস্ত ইস্যুসগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা তোমরা চ্যাপ্টার 4-এ পেয়ে যাবে। তো এইটার মধ্যে আমরা হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে ল অফ ডিমান্ড, ডিমান্ড শিডিউল, ডিমান্ড কার্ভ, সাবস্টিটিউট অ্যান্ড ইনকাম এফেক্ট, ফ্যাক্টরস এফেক্টিং দ্য ডিমান্ড কার্ভ এবং আরও যা যা আছে, মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ, শিফট ইন ডিমান্ড কার্ভ, এইগুলো আমরা হচ্ছে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের একটা হচ্ছে যে আমরা হচ্ছে আজকের আলোচ্য বিষয়গুলো আমরা পয়েন্ট আকারে লিখে রেখেছি যে আজকে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে। তো শুরুতেই আমরা যদি আসি যে ডিমান্ড আসলে কি। ডিমান্ড মানেই হচ্ছে যে বেসিক্যালি কোনো কিছু একটার জন্য ইটস এ ডিজায়ার টু বাই সামথিং, তাই না? ডিমান্ড মানেই হচ্ছে যে কোনো একটা কিছু কেনার বা ক্রয় করার ইচ্ছা বা চাহিদা। সহজ বাংলায় ডিমান্ডের হচ্ছে যে একদম লিটারাল মিনিং হচ্ছে চাহিদা। তো তার চাহিদা মানে হচ্ছে এখন এটা চাহিদা আসলে কোন কোন জিনিসের চাহিদা, কোন জিনিসগুলোকে অর্থনীতির ভাষায় কোন চাহিদাকে আমরা চাহিদা বলবো, কোনটাকে চাহিদা বলবো না, এখানে একটু চিন্তা করার ব্যাপার আছে। আসলে আমাদের তো আসলে চাহিদার কোনো শেষ নেই, কিন্তু অর্থনীতিতে আমরা সব কিছুকে চাহিদা বলতে পারি না। আমরা ওই জিনিসগুলোকেই চাহিদা হিসেবে আইডেন্টিফাই করি বা ডিফাইন করি যেগুলোর কিনা মনিটারি ভ্যালু আছে, অর্থাৎ যে জিনিসটা বা যে পণ্য বা সেবা বা যে বস্তুটা আমাকে পাওয়ার জন্য অর্থ ব্যয় করতে হয়, অর্থ দিয়ে কিনতে হয়, সেইটাকে আমরা বলি হচ্ছে যে চাহিদা। এখন আসলেই কি মানে সব কিছুই কি সব জিনিসই কি অর্থ দিয়ে ক্রয় করা যায় এমন কিছু হলেই কি এটা সবার জন্য চাহিদা হবে কি না, সেইখানেও আসলে আমাদেরকে একটু ক্ল্যারিফাই করার দরকার আছে। চাইলেই বা কেউ কোনো একটা কিছু ডিমান্ড করলেই বা চাহিদা করলেই সেটা চাহিদা হয়ে যায় না। চাহিদা হওয়ার জন্য 3টা শর্ত পূরণ করতে হয়। শর্ত 3টা কি? শর্ত 3টা হচ্ছে উইলিং টু বাই, অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে তার কেনার ইচ্ছাটা থাকতে হবে। যে কোনো একটা পণ্য বা সেবা যদি তার জন্য তার যদি চাহিদা তৈরি হয়, সেটা কেনারও তার ইচ্ছা থাকতে হবে। অ্যাবিলিটি টু পে, অর্থাৎ পে করার চাহিদা পে করার সামর্থ্য থাকতে হবে তাকে। কেউ যদি এমন একটা কিছুর চাহিদা করে বা কিনতে চায় যেটা কিনা কেনার সামর্থ্যই আসলে তার নেই, তাহলে সেটাকে তার চাহিদা হিসেবে আমরা বলতে পারবো না। আরেকটা হচ্ছে উইলিং টু পে। এখন অনেক সময় দেখা যায় যে আমার সামর্থ্য আছে কোনো একটা জিনিস কেনার, কিন্তু আমি আসলে সেটার জন্য যে টাকা খরচ করা সেটা করতে চাই না। অর্থাৎ সেরকম যদি হয়, অর্থাৎ পে করার যদি আমার উইলিংনেস না থাকে, তাইলে আমরা সেটাকে চাহিদা বলতে পারি না। তাহলে চাহিদা হতে গেলে মূলত এই 3টা শর্ত পূরণ করতে হয়: উইলিং টু বাই, অ্যাবিলিটি টু পে অ্যান্ড হচ্ছে উইলিং টু পে। এগুলো আমরা ক্লাসে অনেক ব্যাখ্যা উদাহরণ দিয়ে আলোচনা করেছি, আমরা এখন অত ডিটেল আলোচনায় যাব না। আমরা ল অফ ডিমান্ডটা বোঝার চেষ্টা করব। ল অফ ডিমান্ড হচ্ছে যে খুবই সহজ, এক কথায় বলতে গেলে যে when price increases demand decreases and vice versa, অর্থাৎ প্রাইস যখন বাড়ে যে কোনো পণ্যের চাহিদা তখন কমে যায়, আর কোনো একটা পণ্যের যখন প্রাইস কমে যায় তখন সেই পণ্যের চাহিদা বেড়ে যায়। ঠিক আছে, এইখানে আমরা একটা ছোট্ট ডেফিনেশনের মতো দিয়েছি, তোমরা এখানে দেখতে পারো। আমরা যদি একটা ডিমান্ড শিডিউল, অর্থাৎ নিউমেরিক্যালি একটা ডিমান্ড আমরা হচ্ছে যে ডিমান্ড শিডিউল দেখানোর চেষ্টা করি, সেটাকে ডিমান্ড শিডিউল ইজ বেসিক্যালি নাথিং। এটা হচ্ছে কোনো একটা পণ্যের প্রাইস চেঞ্জের সাথে সাথে তার ডিমান্ডে কি চেঞ্জ হয় সেইটা দেখানোর জন্য। এখন আমাদের এখানে তো আসলে কোনো ইম্পেরিক্যাল এভিডেন্স দেখানোর মতো কোনো কিছু নাই। আমরা আসলে এটা একটা কাল্পনিক বা জাস্ট নিজেদের মতো বানানো একটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করছি, যে ধরো কোনো একটা পণ্যের প্রাইস যখন 5 ইউনিট থাকে বা 5 টাকা থাকে সেফার বা $5 থাকে, তখন সেই পণ্যের ডিমান্ড থাকে হচ্ছে 9 ইউনিট। এইভাবে যখন আস্তে আস্তে পণ্যটার ওই প্রোডাক্টটার বা ওই সার্ভিসটার প্রাইস কমতে শুরু করে,
তখন তার কোয়ান্টিটি ডিমান্ডেরটা বাড়তে শুরু করে। অর্থাৎ 5 থেকে যখন 4-এ হয় তখন ডিমান্ড বেড়ে 9 থেকে 10-এ হয়, 4 থেকে 3-এ আসে, 10 থেকে 12-তে যায়। এইভাবে হচ্ছে যখন প্রাইস 5 থেকে কমে 1-এ চলে আসে তখন ডিমান্ডও হচ্ছে যে 9 থেকে কমে 20-এ চলে আসে। আর অপোজিটটা ঘটে, অর্থাৎ যদি প্রাইস যদি বাড়তে শুরু করে তাহলে আবার ডিমান্ডটাও এরকম একই ট্রেন্ড ফলো করে কমতে শুরু করবে। অর্থাৎ এইখানে এক ধরনের অপোজিট রিলেশনশিপ আছে। আমরা যদি এই জিনিসটাকেই একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, একটা সিম্পল গ্রাফ দিয়ে দেখানোর চেষ্টা করি, এখানে দেখো আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি যেটার ভার্টিক্যাল এক্সিসে আমরা যদি প্রাইসকে রাখি আর হরাইজন্টাল এক্সিসে যদি আমরা কোয়ান্টিটিকে রাখি, তাহলে সেই ডিমান্ড কার্ভটা হবে হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। অর্থাৎ এই কার্ভটা দেখেই তোমরা বুঝতে পারছো যে যখন প্রাইস অনেক বেশি, প্রাইস যদি এইরকম কোনো একটা জায়গায় থাকে তখন ডিমান্ড মাত্র এতটুকু। এই যে এই কার্সরটার দিকে খেয়াল করো, অর্থাৎ যখন প্রাইস অনেক হাই, এতটুকু প্রাইস এই ভার্টিক্যাল লাইনের যত উপরে যাবে তার মানে এটা শো করছে যে নিচ থেকে যত উপরে যাবে প্রাইস তত বেশি, প্রাইস যত বেশি ডিমান্ডটা তত কম। আর প্রাইসটা যত কমতে শুরু করবে, উপর থেকে যত নিচে নামতে শুরু করবে, ডিমান্ডটা তত এইখান থেকে এই যে বাম পাশ থেকে ডান দিকে সরতে শুরু করবে। অর্থাৎ এইটা যত বাম থেকে ডানে যায় এটা শো করে যে কোয়ান্টিটি ডিমান্ডেরটা বাড়ছে। অর্থাৎ এই একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ মূলত হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে যে নেগেটিভ বা ইনভার্স রিলেশনশিপ আছে সেইটা হচ্ছে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ আমার প্রাইসটা কমলে কোয়ান্টিটি ডিমান্ডেড বা ডিমান্ডটা বাড়তে শুরু করে, আর প্রাইসটা যখন বেড়ে উপরের দিকে উঠতে থাকে কোয়ান্টিটি ডিমান্ডেডটা তখন কমে বাম দিকে সরে যেতে থাকে। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে প্রাইস, আমরা তো এটা একটা মুখস্থর মতো শুনলাম যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। এখন এটা আসলে কেন হয়? এই প্রাইসের সাথে ডিমান্ডের ইনভার্স রিলেশনশিপটা হওয়ার কারণটা কি? এখানে মূলত দুইটা রিজন আছে। দুইটা কারণে এটা হয়ে থাকে। একটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্টটা কি? সাবস্টিটিউট মানেই হচ্ছে কোনো কিছুকে রিপ্লেস করা, তাই না? তো সাবস্টিটিউশন এফেক্টের ক্ষেত্রে কি হয় মূলত, যে যখন কোনো একটা পণ্যের দাম বেড়ে যায় তখন মানুষ যেটা চিন্তা করে বা সাধারণ ভোক্তারা যেটা চায় যে ওই পণ্যের আর কোনো অল্টারনেটিভ বা সাবস্টিটিউট গুডস বা সার্ভিস আছে কিনা সেইটা তারা অ্যাভেল করার চেষ্টা করে। যেমন কোনো কারণে যদি প্রাইস অফ মাটন যদি বেড়ে যায় তখন মানুষ হচ্ছে যে মাটনটা কম কিনে চিকেনটা প্রেফার করবে। অর্থাৎ মানুষ তখন চিকেনটা বেশি কিনবে, মাটনের ডিমান্ডটা তখন কমে যাবে। এইভাবে হচ্ছে যে অর্থাৎ সাবস্টিটিউট গুড যেই পণ্যের যত বেশি, সেই পণ্যের ক্ষেত্রে ল অফ ডিমান্ড তত বেশি রেসপন্সিভ বা তত বেশি এফেক্টিভলি কাজ করে। অর্থাৎ যেমন এইখানে আমরা উদাহরণ দিয়ে দেখালাম যে যদি কোনো কারণে চায়ের দাম বেড়ে যায় তাইলে হয়তো মানুষ কফি বেশি প্রেফার করবে, কফি কেনার চেষ্টা করবে, যার ফলে হচ্ছে চায়ের ডিমান্ডটা কমে যাবে। আচ্ছা, আর একটা হতে পারে যে ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্টটা কি? ইনকাম এফেক্ট এটা মূলত আমরা সবাই এক্সপিরিয়েন্স করি, তাই না? যে যদি কোনো কারণে পণ্য এবং সেবার দাম বেড়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যেটা হয় যে আমাদের ইনকামটা আসলে লিমিটেড, তাই না? আমাদের ইনকাম কিন্তু পণ্য বা সেবার যতটা দ্রুত বাড়ে বা কমে সেই তুলনায় আমাদের ইনকাম কিন্তু ওইভাবে অত দ্রুত বাড়ে বা কমে না। কাজেই যদি কোনো সময় দেখা যায় যে কোনো একটা পণ্যের দাম অনেক বেশি বেড়ে গেছে, তখন মানুষ আসলে বাধ্য হয়েই, যেহেতু তার ইনকামটা লিমিটেড, যেহেতু তাকে একটা লিমিটেড ইনকামের মধ্যে হচ্ছে যে তার কনজামশনগুলো ফুলফিল করতে হবে, তখন মানুষ বাধ্য হয়েই হচ্ছে যে ওই প্রোডাক্টটা কম ডিমান্ড করে। সাপোজ কোনো কারণে যদি পেঁয়াজের দাম বেড়ে যায়, তখন আগে যে 10 কেজি পেঁয়াজ খেত সারা মাসে, সে হয়তো চেষ্টা করবে 7 কেজি বা 8 কেজিতে নামায় নিয়ে আসার জন্য, কারণ যেহেতু প্রাইস বেড়ে গেছে এটা তার পকেটকে এফেক্ট করছে। আবার পক্ষান্তরে যদি কখনো এরকম হয়ে যায় যে কোনো একটা পণ্যের দাম অনেক কমে গেছে, তখন মানুষ আসলে ওই পণ্যটা আরেকটু বেশি পরিমাণে কিনতে কার্পণ্য করে না। সেফার দুধের লিটার যদি 100 টাকা থেকে কমে 80 টাকা হয়, তাহলে মানুষ যে আগে হচ্ছে যে মাসে 10 কেজি দুধ কনজিউম করতো, সে হয়তো 12 লিটার 13 লিটার কনজিউম করবে। তো এইভাবে হচ্ছে যে ইনকামের উপরে এই প্রাইস চেঞ্জ একটা এফেক্ট ফেলে, যার ফলে হচ্ছে যে ডিমান্ডে চেঞ্জ হয়। এবার আসো যে মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ আর হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভটা কি? এটা খুব ইজি, যেটা আমরা একটু আগেই এই উদাহরণেই দেখিয়েছি যে প্রাইস চেঞ্জের ফলে যখন কোয়ান্টিটি অফ ডিমান্ডেড চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলি মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। অর্থাৎ এইখানে দেখো নতুন কোনো কার্ভে কিন্তু যাচ্ছে না, প্রাইসটা চেঞ্জ হওয়ার ফলে এই ডিমান্ডটা উপর থেকে নিচে আসতেছে, নিচ থেকে উপরে যাচ্ছে, কিন্তু একই ডিমান্ড কার্ভের মধ্যে এটা হচ্ছে যে ফ্লাকচুয়েট করছে। কিন্তু আরেকটা পক্ষান্তরে আরেক ধরনের ঘটনা ঘটতে পারে, যেটাকে আমরা বলি শিফট ইন ডিমান্ড কার্ভ, যেটাকে আমরা বলতে পারি যে শিফট ইন ডিমান্ড কার্ভ। শিফট ইন ডিমান্ড কার্ভ কখন হয়? যখন প্রাইস ছাড়া অন্য কোনো কারণে
কোনো একটা পণ্যের হচ্ছে যে ডিমান্ড বা পণ্য বা সেবার ডিমান্ড কমে বা বাড়ে, প্রাইসের চেঞ্জ হয়নি, কিন্তু অন্য এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্সের কারণে যদি ডিমান্ড কমে যায় বা বেড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে শিফট ইন ডিমান্ড ঘটে। যেমন এইখানে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি, এইখানে এইটার থেকে পরের এইটায় বোঝা যাচ্ছে যে কোনো এক্সটার্নাল এফেক্টের কারণে এটা আউটওয়ার্ড শিফট করেছে, অর্থাৎ ডিমান্ডটা বেড়েছে। আবার এই পয়েন্ট থেকে এইখানে কোনো কারণে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে এটা আউটওয়ার্ড শিফট করেছে, অর্থাৎ ডিমান্ড বেড়েছে। পক্ষান্তরে আবার এইখান থেকে যদি এইটাকে যদি আমরা ডাউনওয়ার্ড শিফটের কথা চিন্তা করি, তাহলে এই যে মাঝখানে যে কার্ভটা আছে এইখান থেকে আমরা ধরতে পারি যে কোনো কারণে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে ডিমান্ডটা কমে গেছে, যার ফলে এটা ইনওয়ার্ড শিফট করেছে। তাইলে ডিমান্ড কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে ডিমান্ড যদি বাড়ে বা কমে, তাহলে ডিমান্ড কার্ভটা আউটওয়ার্ড অথবা ইনওয়ার্ড শিফট করে, এটা আউটওয়ার্ড অথবা ইনওয়ার্ড শিফট করে। আচ্ছা, এখন এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, আর এই যে আউটওয়ার্ড বা ইনওয়ার্ড শিফট করতেছে, এটাকে আমরা বলি যে শিফট ইন ডিমান্ড। এখন কি কি কারণে এই প্রাইস ছাড়া অন্য কি কি কারণে ডিমান্ডে চেঞ্জ হতে পারে? একটা হতে পারে এভারেজ ইনকামের কারণে, অর্থাৎ মানুষের এভারেজ ইনকাম যদি বেড়ে যায় কোনো কারণে, তখন হচ্ছে যে মানুষ যদি আগের চেয়ে অনেক বেশি রিচ হয়ে যায়, তখন সে আগের চেয়ে অনেক বেশি পণ্য সেবা ক্রয় করার তার ক্যাপাসিটি তৈরি হবে, এবং যার ফলে সে আরও বেশি দ্রব্য পণ্য সেবা এগুলো ক্রয় করবে, যার ফলে বিভিন্ন পণ্যের ডিমান্ড বাড়তে পারে। এটা একটা থিওরি আছে, কেইনস কনজাম্পশন থিওরি, যেটা তোমরা হয়তো পরবর্তীতে পড়বে, বা না পড়লেও তোমরা এখনই শুনে নিতে পারো যে কেইনসের কনজাম্পশন থিওরি বলে যে মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে তার কনজাম্পশনও বাড়ে, এক লাইনে যদি তুমি বুঝতে চাও। তো এইটা হচ্ছে যে কেইনস কনজাম্পশন থিওরিটা এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ এভারেজ ইনকাম যদি বাড়ে তাহলে মানুষের ডিমান্ড বেড়ে যায়, আর যদি এভারেজ ইনকাম কমে তাহলে ডিমান্ড কমে যায়। সাইজ অফ দ্য মার্কেট যদি চেঞ্জ হয়, তাহলে ডিমান্ড বাড়তে বা কমতে পারে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম কক্সবাজারে রোহিঙ্গা ইনফ্লাক্স হওয়ার কারণে যেটা হয়েছে যে ওইখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বেড়ে গেছে, কারণ এখন মার্কেটটা বড় হয়ে গেছে, ভোক্তার সংখ্যা অনেক বেড়ে গেছে, যার ফলে পণ্যের ডিমান্ডও বাড়তেছে। আরেকটা যেটা হতে পারে অ্যাভেলেবিলিটি অফ সাবস্টিটিউট গুডসের উপর বেস করে কোনো পণ্যের ডিমান্ড বাড়তে বা কমতে পারে। যেসব পণ্যের সাবস্টিটিউট গুডস অনেক বেশি থাকে, সেই সব পণ্যের ক্ষেত্রে এই প্রাইস চেঞ্জের ফলে বা অন্য কোনো কারণে শিফট করার ইয়াটা অনেক বেশি হয়। অর্থাৎ আমরা যদি প্রাইসের বিষয়টাকে বাদও দিই, সেফার কোনো একটা কান্ট্রিতে যদি মানুষ আগে শুধুমাত্র চা খেত, এখন নতুন করে যদি কফি সেখানে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ যারা আগে চা খেত তার একটা পার্সেন্টেজ মানুষ হয়তো শিফট হয়ে কফিতে কনভার্টেড হয়ে যাবে, অর্থাৎ তারা আগে চায়ের যে অভ্যাস ছিল সেটা পরিবর্তন করে তারা কফিতে কনভার্ট হয়ে গেল। তাইলে একটা সাবস্টিটিউট গুডস বাড়ার কারণে মানুষের একটা ন্যাচারাল একটা কিউরিসিটি বা হচ্ছে যে একটা টেন্ডেন্সি থাকে যে নতুন কোনো কিছু এক্সপ্লোর করা। একটা পার্সেন্টেজ অফ মানুষ দেখবে যে আগে যেটা কনজিউম করতো সেটা থেকে শিফট হয়ে আরেক জায়গায় চলে গেছে, তার মানে হচ্ছে যে তার সাবস্টিটিউট গুডস অ্যাড হওয়ার কারণে ডিমান্ড কোনো একটা পণ্যের কমে যেতে পারে। আবার পক্ষান্তরে অন্য ঘটনাও ঘটতে পারে, কোনো কারণে যদি একটা সাবস্টিটিউট গুড মার্কেট থেকে হারায় যায়, কোনো কারণে ধরো যে কফির সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তখন যারা কফি খেত তারা আবার হচ্ছে যে চায়ে ব্যাক করতে পারে। তো তখন যেটা হবে যে সাবস্টিটিউট গুডস না থাকার কারণে চায়ের ডিমান্ডটা বেড়ে যাবে। আরেকটা যেটা হতে পারে টেস্ট, প্রেফারেন্স, ট্র্যাডিশন, রিলিজিয়ন। এইটা বোঝার জন্য খুবই সহজ। আমরা জানি যে রোজার সময় হচ্ছে কি হয় যে স্পেসিফিক কিছু পণ্যের হচ্ছে যে মূল্য বৃদ্ধি পায় বা ডিমান্ড বেড়ে যায়, তাই না? কারণ হচ্ছে যে কি হয় যে যেমন আমরা রোজার সময় যে ইফতার সামগ্রীগুলো আমরা খাই, সেখানে আমাদের কিছু স্পেসিফিক আইটেম থাকে, বেগুনি, পেঁয়াজু। এই জন্য ওই সময়গুলোতে দেখা যায় যে আমাদের তেল, ডাল, ছোলা, বেসন এই সমস্ত পণ্যের ডিমান্ড অনেক বেড়ে যায়। আবার পূজার সময় তুমি দেখবা যে বিভিন্ন ধরনের পূজায় যে সমস্ত উপকরণ লাগে, নারিকেল, গুড়, তারপরে মিষ্টান্ন, এই সমস্ত জিনিসের চাহিদা বেড়ে যায়। আমাদের পয়লা বৈশাখের সময় ইলিশ মাছের ডিমান্ড বেড়ে যায়, তাই না? এই টেস্ট, প্রেফারেন্স, ট্র্যাডিশন, রিলিজিয়ন এইগুলোর কারণে হচ্ছে যে ডিমান্ড চেঞ্জ হতে পারে। স্পেশাল কোনো একটা ইনফ্লুয়েন্সের কারণে কোনো একটা পার্টিকুলার কমোডিটি বা সার্ভিসের প্রাইস বাড়তে বা কমতে পারে। সেটা কীরকম? যেমন আমাদের এখন যখন এই যে করোনা দেখা দিল, হ্যাঁ, করোনা যখন আমাদের কোভিড-19 যখন আমাদের স্প্রেড করেছে, তখন দেখবা যে বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী এইগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেড়ে গেছে, তাই না? বিভিন্ন ধরনের পিপিই বলো, তারপরে হচ্ছে হেক্সাসল,
তারপর হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লোভস, এইগুলোর দাম ডিমান্ড কিন্তু বেড়ে গেছে। কাজে স্পেশাল কোনো ইনফ্লুয়েন্স যদি কোনো কারণে দেখা দেয়, সেইটার কারণেও স্পেসিফিক কিছু কমোডিটি বা হচ্ছে সার্ভিসের প্রাইস কমতে বা বাড়তে পারে, ডিমান্ড কমতে বা বাড়তে পারে। তাইলে এইটা গেল। তাইলে যদি প্রাইসের কারণে ডিমান্ডটা চেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলবো মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। এই যেমন এখানে আমরা দেখাচ্ছি, প্রাইস কমলে ডিমান্ড বাড়তেছে, প্রাইস বাড়লে ডিমান্ড কমতেছে। আর যদি প্রাইস ছাড়া অন্য কোনো কারণে, এই ধরনের কোনো স্পেশাল ইনফ্লুয়েন্সের কারণে ডিমান্ডে চেঞ্জ হয়, তখন সেইখানে হয়ে যায় হচ্ছে শিফট ইন ডিমান্ড। এই যে তখন ডিমান্ড বাড়লে এটা আউটওয়ার্ড শিফট করে, ডিমান্ড কমলে ইনওয়ার্ড শিফট করে। মুভমেন্ট অ্যালং এর ক্ষেত্রে একই ডিমান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে এটা চলাচল করে, অর্থাৎ হচ্ছে যে পয়েন্টটা। আর শিফট ইন ডিমান্ডের ক্ষেত্রে এটা হচ্ছে যে আউটওয়ার্ড বা ইনওয়ার্ড শিফট করে। এই হচ্ছে দুইটার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বা বোঝার বিষয়। আচ্ছা, এখন আসো সাপ্লাই হচ্ছে যে মার্কেটে সেলের জন্য বা বিক্রয়ের জন্য যাই অ্যাভেলেবল থাকে সেইটাই হচ্ছে সাপ্লাই। মার্কেটে সেলের জন্য যা যা অ্যাভেলেবল থাকে সেইটাই হচ্ছে যে সাপ্লাই। আচ্ছা, সাপ্লাইয়ের ক্ষেত্রে ল অফ সাপ্লাই যেটা আছে, এটা অনেকটা ল অফ ডিমান্ডের মতোই, কিন্তু এটা হচ্ছে অপোজিট হয় আর কি। অর্থাৎ কোনো একটা পণ্যের প্রাইস যদি বাড়ে, তখন সেই পণ্যের সাপ্লাই বাড়িয়ে দেওয়া হয়। আর কোনো কারণে যদি কোনো একটা পণ্যের প্রাইস কমে যায়, তাহলে সেই পণ্যটার সাপ্লাই কমে যায়। এটাই হচ্ছে ল অফ সাপ্লাই। এই যে ল অফ সাপ্লাই হচ্ছে খুবই সহজ। কোনো একটা পণ্যের বা সেবার প্রাইস বেড়ে গেলে সেটা সাপ্লাই বাড়ে, আর যদি প্রাইস কমে যায় তাহলে সাপ্লাই কমে আসে। আচ্ছা, এখন এইখানে আমরা আবার একটা সাপ্লাই শিডিউল দেখানোর চেষ্টা করেছি, যেখানে আমরা দেখাচ্ছি যখন প্রাইস যখন $5 বা $5 বা 5 ইউনিট, তখন কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে 15 ইউনিট। প্রাইস যখন কমে 4 ইউনিট হলো, তখন সাপ্লাই কমে 12 ইউনিট হয়ে গেল। প্রাইস যখন কমে 3 ইউনিট হলো, সাপ্লাই কমে 10 ইউনিট হলো। অর্থাৎ প্রাইস কমার সাথে সাথে সাপ্লাইটাও কমছে। আবার প্রাইস যদি বাড়ে, তাইলে সাপ্লাইটাও বাড়তে শুরু করবে। এটাই হচ্ছে যে ল অফ সাপ্লাই। আচ্ছা, আমরা যদি একটা সাপ্লাই কার্ভ আঁকার চেষ্টা করি, আমরা ডিমান্ড কার্ভের ক্ষেত্রে পেয়েছিলাম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তাহলে সাপ্লাইটা যেহেতু অপোজিট, অর্থাৎ প্রাইসের সাথে সাপ্লাইয়ের একটা পজিটিভ রিলেশনশিপ আছে, সেই জন্য আমরা পাবো হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। যে এই ধরনের একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আমরা পাবো। এটা কি শো করতেছে যে প্রাইসটা যত বাড়তেছে, সাপ্লাইটা তত বাড়তেছে। প্রাইসটা যত উপরের দিকে যায়, কোয়ান্টিটি সাপ্লাইটা তত ডান দিকে যায়। যত ডান দিকে কোয়ান্টিটি আসে, তার মানে হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই বাড়তেছে। আর এইটা যত উপরের দিকে যায়, সেটা হচ্ছে যে আমার তত বেশি, এটাকে কিউএস দিয়ে দিলাম, যেটা হচ্ছে তাইলে একটু বুঝতে সুবিধা হবে। কিউএস মানে হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড। তো কোয়ান্টিটি সাপ্লাইড যত বাড়ে, মানে প্রাইস যত বাড়ে, কোয়ান্টিটি সাপ্লাইটাও তত বাড়ে। আর প্রাইসটা যদি এইভাবে কমতে শুরু করে, অর্থাৎ নিচে নামতে শুরু করে, তাহলে দেখো যে কোয়ান্টিটি অফ সাপ্লাই এইটাও কমতে শুরু করে, বা হচ্ছে যে লেফটে নামতে শুরু করে, মানে লেফটে সরে যেতে শুরু করে। এইটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাইয়ের একটা পজিটিভ রিলেশনশিপ আছে। এখন মুভমেন্ট অ্যালং সাপ্লাই কার্ভ, এই যে আমরা যেটা দেখলাম এইমাত্র, এইটাই মুভমেন্ট অ্যালং সাপ্লাই কার্ভ। অর্থাৎ প্রাইস বাড়ার ফলে সাপ্লাই বাড়ছে, প্রাইস কমলে সাপ্লাই কমছে। অর্থাৎ প্রাইস চেঞ্জের কারণে যখন সাপ্লাই অফ এ কমোডিটি চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা বলি মুভমেন্ট অ্যালং সাপ্লাই কার্ভ। আর শিফট ইন সাপ্লাই কার্ভ কখন হতে পারে, যখন প্রাইস ছাড়া অন্য যে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে হচ্ছে যে সাপ্লাই চেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে যে শিফট ইন সাপ্লাই কার্ভ। অর্থাৎ শিফট ইন সাপ্লাই কার্ভ ওই ডিমান্ডটার মতোই, শিফট ইন ডিমান্ড কার্ভের মতোই শিফট ইন সাপ্লাই কার্ভ। প্রাইস ছাড়া অন্য কোনো ফ্যাক্টরের কারণে যদি সাপ্লাই চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা বলি শিফট ইন সাপ্লাই কার্ভ। আচ্ছা, এখন প্রাইস ছাড়া আর কি কি কারণে চেঞ্জ হইতে পারে? এই যে এখানে আমরা 3-4টা কারণ আমরা বলেছি যে এই কারণগুলোতে হচ্ছে যে সাপ্লাই চেঞ্জ হতে পারে। প্রথম কথা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বা প্রাইস অফ ইনপুট যদি বেড়ে যায়, তাহলে একজন বিক্রেতা সে আগে যে পরিমাণ টাকা ইনভেস্ট করে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারতো, এখন সে আর ওই পরিমাণ ইনভেস্টমেন্টে ওই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে না, যার ফলে তাকে সাপ্লাই কমিয়ে দিতে হয়। অর্থাৎ কোনো জিনিসের যদি কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়, তাহলে সেটা সাপ্লাই কমে যায়। আর কস্ট অফ প্রোডাকশন যদি কমে যায়, তাহলে সাপ্লাই বেড়ে যায়। তাইলে প্রাইস ছাড়াও কস্ট অফ প্রোডাকশন এখানে সাপ্লাই বাড়া বা কমার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দেখো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি হয়, অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কেন হয়? টেকনোলজি মানেই তো হচ্ছে যে যেটা
মানুষের হচ্ছে যে যেটা হচ্ছে এফিসিয়েন্সি গেইন করে, তাই না? যত টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয় একটা ইন্ডাস্ট্রি, সেটার এফিসিয়েন্সি তত বাড়ে, অর্থাৎ তখন সেটার কস্ট কমে আসে। টেকনোলজি যত অ্যাডভান্স হয় তখন আরও কম ইনপুটে আরও অনেক বেশি প্রোডাক্ট সে হচ্ছে যে প্রডিউস করতে পারে, যার ফলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি হয় তখন হচ্ছে যে ওই পণ্যের সাপ্লাই বেড়ে যায়। প্রাইস অফ রিলেটেড গুডস, অর্থাৎ এই যে প্রাইস অফ রিলেটেড গুডস বলতে ওই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য বা ওই সার্ভিসটা প্রোভাইড করার জন্য তাকে অন্য যে সমস্ত হচ্ছে যে ইনপুটগুলো দিতে হয় সেইগুলোর প্রাইস যদি কমে যায় বা বেড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে সাপ্লাই বাড়তে বা কমতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি এরকম হয় যে ধরো যে জামা বা কাপড় তৈরি করার জন্য তো সুতার দরকার হয়, সুতাটা হচ্ছে যে জামা তৈরি করার জন্য একটা রিলেটেড গুড, বা বোতাম দরকার হয় শার্ট তৈরি করার জন্য রেডিমেড গার্মেন্টসে, তো বোতাম হচ্ছে একটা রিলেটেড গুড। এখন বোতাম, সুতা, বক্রম এইগুলোর দাম যদি কোনো কারণে বেড়ে যায় তখন হচ্ছে যে ওই পণ্যের কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যাবে এবং সাপ্লাই কমে যাবে। আর রিলেটেড গুডসগুলোর প্রাইস যদি কম থাকে তখন হচ্ছে যে ওই পণ্যের কস্ট অফ প্রোডাকশনটা কম থাকে এবং সাপ্লাইটা বাড়ানো সম্ভব হয়। আচ্ছা, গভর্নমেন্ট পলিসির ফলে সাপ্লাইয়ে চেঞ্জ হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট অনেক সময় দেখবা যে বিভিন্ন সেক্টরকে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বিভিন্ন ধরনের সাবসিডি দেয়, তারপরে হচ্ছে যে সেটার হচ্ছে যে বিজনেস ট্যাক্স আছে সেইটা মৌকুব করে দেয় বা কমিয়ে দেয়। এই ধরনের গভর্নমেন্ট যদি বা অনেক সময় গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, তো গভর্নমেন্ট যদি কখনো এমন কোনো পজিটিভ প্রো পলিসি নেয় কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটাতে ইন্ডাস্ট্রিটা লাভবান হচ্ছে, তখন সেই ইন্ডাস্ট্রির তার প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে। পক্ষান্তরে গভর্নমেন্ট যদি ট্যাক্স, টুল এগুলা বাড়িয়ে দেয় তখন যেটা হয় যে ওই কোম্পানিটার জন্য এটা একটা মানে অসুবিধাজনক একটা অবস্থা তৈরি হয় এবং যার ফলে তাকে তখন ওই পণ্যের সাপ্লাইটা কমিয়ে দিতে হয়। তাহলে গভর্নমেন্ট যদি কোনো প্রো মেজার নেয় তখন হচ্ছে যে সেই ইন্ডাস্ট্রির বা সেই পণ্যের সাপ্লাই বাড়ে, আর গভর্নমেন্ট যদি কোনো ধরনের এমন কোনো মেজার নেয় যার ফলে কিনা ওই পণ্যের হচ্ছে যে কোনো কারণ নেগেটিভলি হচ্ছে যে এফেক্টেড হয়, তখন হচ্ছে যে সেই পণ্যটার সাপ্লাইটা কমে যায়। এরপর আসো ইকুইলিব্রিয়াম অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইকুইলিব্রিয়াম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি? যে সাপ্লাই আর ডিমান্ড, ইকুইলিব্রিয়াম অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একদম সোজা কথা, এটা সেলফ এক্সপ্লেনেটরি। অর্থাৎ যে এটা হচ্ছে কোনো একটা পণ্যের বা কোনো একটা কমোডিটির ক্ষেত্রে এমন একটা মার্কেটের অবস্থা যেখানে ওই পণ্যটার ডিমান্ডও যা আছে সাপ্লাইও তা আছে, অর্থাৎ ক্রেতারা যে পরিমাণ পণ্য কিনতে ইচ্ছুক, বিক্রেতারা হচ্ছে যে বা প্রডিউসার হচ্ছে সেই পরিমাণ পণ্যই মার্কেটে বিক্রয়ের জন্য হচ্ছে যে প্রোভাইড করছে, তখন আমরা সেটাকে বলি যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে। এইখানে আমরা একটা যে আগের ডায়াগ্রামটাতেই অর্থাৎ ভার্টিক্যাল এক্সিসে প্রাইস আর হরাইজন্টাল এক্সিসে কোয়ান্টিটি দিয়ে আমরা দেখো যে ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ এই দুইটাকে একসাথে ড্র করেছি, একসাথে প্লট করেছি, এবং এইটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে এইটাই আসলে বোঝাচ্ছে যে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। অর্থাৎ কোনো পণ্যের ক্ষেত্রে তার ডিমান্ড এবং সাপ্লাই যদি একই হয়, সমান হয়, তখন সেটাকে আমরা বলতে পারি যে সেই পণ্যের মার্কেটটা আসলে ইকুইলিব্রিয়ামে আছে। যেমন আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন হচ্ছে খামারিরা তারা দুধ মাটিতে ফেলে দিচ্ছে, তা অর্থাৎ যে পরিমাণ তারা প্রডিউস করেছে সেই পরিমাণ আসলে কেনার লোক নাই, বা এটা মার্কেট ফেলিওরের কারণে হয়তো কেনার লোক আছে কিন্তু তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারছে না, অর্থাৎ যে পরিমাণ সাপ্লাই আছে সেই পরিমাণ আপাত দৃষ্টিতে সেই পরিমাণ ডিমান্ড নাই, তখন এটাকে বলে হচ্ছে ওভার সাপ্লাই। সাপ্লাই তখন বেড়ে যায়, অর্থাৎ সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড। আবার অনেক সময় দেখবে যে মার্কেটে অনেক জিনিসের ক্রাইসিস তৈরি হয় না, অর্থাৎ ডিমান্ড অনেক বেশি আছে কিন্তু এই পণ্যটা আসলে পাওয়া যাচ্ছে না ওই অর্থে। হ্যাঁ, অনেক সময় যেমন হচ্ছে যে দেখা যায় যে বিশেষ কোনো সময়ে যেমন পয়লা বৈশাখের সময় যে পরিমাণ ইলিশ মাছের ডিমান্ড থাকে সেই পরিমাণ মার্কেটে অনেক সময় সাপ্লাই নাও থাকতে পারে, তখন আমরা বলবো যে এটা আন্ডার সাপ্লাই হয়েছে। যদি মার্কেটে যা ডিমান্ড আছে তার চেয়ে বেশি সাপ্লাই হয়ে যায়, যেমন ধানের ক্ষেত্রে অনেক সময় হয় যে ধানের কৃষকরা ন্যায্য মূল্য পায় না, বা গরুর দুধের ক্ষেত্রে এরকম হয়, তখন আমরা বলি এটা ওভার সাপ্লাই হয়ে গেছে, তাই না? অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্টের চেয়ে উপরে অবস্থান যদি করে কোনো পয়েন্ট, তখন আমরা এটাকে বলি হচ্ছে ওভার সাপ্লাই, আর নিচে থাকলে এটাকে আমরা বলি হচ্ছে আন্ডার সাপ্লাই, অর্থাৎ যে পরিমাণ ডিমান্ড আছে এখানে ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়ে গেছে। আর যদি ডিমান্ড আর সাপ্লাই এক সমান থাকে তখন আমরা সেটাকে বলি যে মার্কেটটা ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম হচ্ছে যে কোনো পণ্যের ক্ষেত্রে একটা আদর্শ অবস্থা। তাইলে এইটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন ইকুইলিব্রিয়াম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা ক্লাস অলরেডি এটা করেছি। হ্যাঁ, তো এটা আমরা ম্যাথমেটিক্যালি যদি আমাদের সাপ্লাই আর ডিমান্ডের দুইটা ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে আমরা সমাধান করে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি এটা আমরা বের করতে পারবো। আমরা সাপ্লাইকে, কোয়ান্টিটি অফ সাপ্লাইকে কিউএস আর কোয়ান্টিটি অফ ডিমান্ডকে কিউডি দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। এখন দেখো, তোমাকে যদি এই ধরনের দুইটা ইকুয়েশন আমরা দিয়ে দিই, যে একটা হচ্ছে যে সাপ্লাইয়ের সাথে প্রাইসের রিলেশন দেখাচ্ছে, অর্থাৎ কিউএস ইজ ইকুয়াল টু -5 প্লাস থ্রাইস পি, এই ইকুয়েশনটা মূলত বোঝানোর চেষ্টা করতেছে কোয়ান্টিটি অফ সাপ্লাই আর প্রাইসের মধ্যে একটা সম্পর্ক কি। আর আরেকটা ইকুয়েশন যদি এরকম দিয়ে দেই, যেখানে হচ্ছে যে আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড আর প্রাইসের মধ্যে সম্পর্ক বোঝানোর চেষ্টা করছি, তাহলে এইটা এইরকম যদি একটা কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ কিউএস আর কিউডি এর যদি দুইটা ইকুয়েশন আমরা দিয়ে দেই, সেখান থেকে সমাধানের মাধ্যমে তুমি চাইলে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি বের করতে পারবা। এখন এটা কিভাবে করবা? খুব ইজি। আমরা জানি কি, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে ডিমান্ডও যা হয় সাপ্লাইও তাই হয়, অর্থাৎ ইন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি ডিমান্ডেড। তাহলে সেইটা যদি হয়, তাহলে কিউএস এর যে ইকুয়েশনটা আছে, কিউএস ইজ ইকুয়াল টু যা যা আর কিউডি ইজ ইকুয়াল টু তা, এই দুইটা তো সমান হবে। অর্থাৎ কিউএস আর কিউডি এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দেই, তাইলে আমরা এখান থেকে পি এর ভ্যালু পেয়ে যাব। যেমন এইখানে আমরা পি এর ভ্যালু পেয়েছি 3 ক্যালকুলেশনের মাধ্যমে। এখন এই যে পি এর ভ্যালু যে 3, এইটা আমরা যে কোনো, অর্থাৎ কিউএস বা কিউডি যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা বসাই দিই, তাহলে এই যে পি এর ভ্যালু 3 আমরা বসাই দিলাম, সেখান থেকে কোয়ান্টিটি অফ সাপ্লাই এর ভ্যালু আমরা পেলাম 4। আর যেহেতু ইকুইলিব্রিয়াম পয়েন্টে কোয়ান্টিটি সাপ্লাইও যা, কোয়ান্টিটি ডিমান্ডও তা, তাহলে কোয়ান্টিটি সাপ্লাই যদি 4 হয়, কোয়ান্টিটি ডিমান্ডেডও 4 হবে। তাহলে প্রাইস তো আমরা আগেই পেয়েছি যে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 3 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমরা পেলাম হচ্ছে 4। তার মানে এইখান থেকে অর্থাৎ হচ্ছে সমাধান করে আমরা খুব সহজেই বলতে পারবো যে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 3 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 4। এরকম আরও দুইটা আমরা এই দুইটা আমরা ক্লাসে প্র্যাকটিস করছিলাম। এরকম আরও তোমরা নিজেদের মতো করে আরও অনেকগুলো বানায় নিয়ে নিজের মতো প্র্যাকটিস করতে পারো। এই ধরনের অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়। তো আজকের মতো হচ্ছে আমাদের এইখানেই শেষ আজকের এই সেশন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।